মোটামুটি দেখা যায় যে মানে আপনাদের তো হচ্ছে ব্রড কোশ্চেন লিখতে হবে ২ টো ১৫ নাম্বারের। হ্যাঁ? দেখা যায় যে এবং এই ব্রড কোশ্চেন গুলো অনেকগুলো সাব কোশ্চেনে ডিভাইডেড থাকে। হ্যাঁ? তো ওখানে দেখা যায় একটা ওই যে লেজ হিসাবে আপনার চলে আসে। ওয়ার্ক কাকে বলে? তো নরমালি ওয়ার্ক বলতে আপনার এমন কোনো অকুপেশন বা জব বোঝানো হয় যেখানে হচ্ছে আপনাকে কোনো একটা স্যালারি দেয়া হয়। ঠিক আছে? এটা নরমালি বোঝানো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সোশিওলজিতে আমরা আ বিভিন্ন কাজ যেগুলা হচ্ছে ডাইরেক্ট কোনো পেমেন্ট ইনভলভড না, সেগুলোকেও কাজের মধ্যে ফেলি। ওকে? সো এইটা হচ্ছে আপনার ওয়ার্ক। আ সোশ্যাল অর্গানাইজেশন অফ ওয়ার্ক এখানে হচ্ছে যে মেইনলি আপনার টেইলরিজমটা আপনি পড়বেন। যে টেইলরিজম বলতে কি বোঝায়? টেইলরিজমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করা হয়। এটার মানেটা হচ্ছে যে আমরা নরমালি এর আগে পড়েছি হচ্ছে যে যত বেশি আপনি একটা মানে কোনো একটা বড় কাজকে বা কমপ্লেক্স কাজকে আপনি যদি বেশ কয়েকটা শর্ট বা সিম্পল কিছু সাব ওয়ার্কে বিভক্ত করে দেন, যেরকম হচ্ছে আমি বলেছিলাম যে একটা পুরো শার্ট বানাতে যেই একটা মানুষের যে কষ্টটা হয় যদি হচ্ছে প্রত্যেকটা অংশকে ভাগ করে দেয়া হয়, যে কেউ একজন বোতাম নিয়ে কাজ করছে, কেউ একজন কলার নিয়ে কাজ করছে, এভাবে বিভিন্ন সাব ওয়ার্কে যদি বিভক্ত করে দেওয়া হয় বা ডিভাইড করে দেওয়া হয়, তাহলে আহ, আপনার প্রোডাকশনটা বেড়ে যায় বা আপনি আরো খুব কম সময় বেশি বেশি জিনিস প্রডিউস করতে পারেন। দাঁড়ান একটা জিনিস দেখাই, বোধহয় আপনাদের সুবিধা হবে এটাতে। বইটা একটু বের করি, তারপরে আপনি বইটা দেখেন। আপনাদের যাদের প্রবলেম আছে মেবি বইটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে। ১ মিনিট আমি একটু বইটা বের করে নিই। এই যে দেখেন এখানে হচ্ছে ওয়ার্কের আপনার দেয়া আছে, আম ডেফিনিশনটা দেয়া আছে। ঠিক আছে? আপনাদের তারপরে হচ্ছে এগুলো কিছুই লাগবে না। এখানে কিছুই আপনারা পড়বেন না। দেখেন এখান থেকে আপনারা একটু পড়বেন, তাহলে হয়তোবা আপনার দের বোঝাটা সহজ হবে। হ্যাঁ, আপনি দেখেন যদি বুঝতে চান আরকি। হ্যাঁ, ৩৫৯ নাম্বার পেজে, হ্যাঁ, আপনি দেখেন এখানে লিখেছে যে অ্যাডাম স্মিথ বলে একজন বা মানে ইকোনমিস্ট, সে হচ্ছে একটা আইডিয়া বের করলো যে যদি একজন পারসন একটা একা কাজ করে তাহলে হচ্ছে সে প্রতিদিন ১০টা করে পেরেক তৈরি করতে পারবে বা পিন, সরি ২০টা করে পিন তৈরি করতে পারবে। কিন্তু এই পিন তৈরির প্রসেসটা যদি খুব সিম্পল কিছু ছোট, ছোট কাজে বিভক্ত করে দেয়া যায়, তাহলে দেখা যাচ্ছে এবং একজনের বদলে যদি ১০ জন ওয়ার্কারকে আমরা কাজে লাগিয়ে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে পার ডে ৪৮,০০০ পিন তৈরি হচ্ছে। ঠিক আছে? সো মানে হচ্ছে যে এই আইডিয়াটা আছে,
এই আইডিয়াটাই হচ্ছে টেইলরিজম, যেখানে হচ্ছে বলছে যে আপনার যত বেশি স্পিড হবে প্রোডাকশন তত বেশি বাড়বে। ওকে, এটা হচ্ছে টেইলরিজম। আর এই টেইলরিজমে কে কাজে লাগিয়েছে হচ্ছে মিস্টার ফোর্ড বলে একজন ব্যবসায়ী, এবং তার নামেই হচ্ছে বলা হয় ফোর্ডিজম। এই ফোর্ডিজমটা হচ্ছে যখন আপনি এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে আপনার একটা, ওই যে আমরা যেরকম গার্মেন্টসে দেখেছি যে এক লাইনে বসে সবাই হচ্ছে একই কাজ করতে থাকে, যে একটা লাইনে ধরে একই কাজ কন্টিনিউয়াসলি মানুষ করতে থাকবে, বা হচ্ছে আপনারা যে কারখানা মানে কোনো ফ্যাক্টরির মধ্যে দেখেছেন না যে হয়তোবা একটা লোক হচ্ছে আম, একটা কোকা কোলার বোতলে খালি করছে, আম, বোতলের ক্যাপ লাগাচ্ছে। হ্যাঁ, সে শুধু ক্যাপই লাগাচ্ছে, মানে খুবই সিম্পল একটা ছোট কাজে বিভক্ত করে ফেলা, এটাই, আর কিছু না। আপনাদের কিন্তু এইটুকুই পড়তে হবে, আর কি কিন্তু কিছু পড়তে হচ্ছে না। হ্যাঁ, আর এখানে হচ্ছে এইখানে যা যা আছে, আচ্ছা দেখেন 14.1 এখানে হচ্ছে ফোর্ডিজম এবং পোস্ট ফোর্ডিজমের মধ্যে পার্থক্য বলেছে। হ্যাঁ, ফোর্ডিজম অ্যান্ড পোস্ট ফোর্ডিজমের মধ্যে পার্থক্যটা আপনারা পড়বেন। হ্যাঁ, এখানে মেইনলি হচ্ছে ফোর্ডিজম আর পোস্ট ফোর্ডিজমের মেইন জিনিসগুলো হচ্ছে, ফোর্ডিজমটা আমরা আগেকার টাইমের যেই ইগুলো দেখি, ফ্যাক্টরি ওয়ার্ক গুলো দেখি, সেগুলো হচ্ছে ফোর্ডিজমের আন্ডারে, যে আগেকার দিনে হচ্ছে অনেক টাইট সুপারভিশন হতো, যেটাকে আমরা বিউরোক্রেসি বা বিউরোক্রেটিক বলছি, যে প্রতিটা মানুষ হচ্ছে কারখানায় বা আপনার ফ্যাক্টরিতে হচ্ছে ঠিক সময় মতো আসছে কিনা, কাজ করছে কিনা, সময় নষ্ট করছে কিনা, এসব নিয়ে কথা হতো, বা মানে এসবটা এই ব্যাপারগুলো অনেক স্ট্রিক্টলি ফলো করা হতো। কিন্তু পোস্ট ফোর্ডিজমে দেখা যাচ্ছে যে এখন আমরা বর্তমানে দেখি যে যেসব ওয়ার্কাররা আছে তারা অনেকেই আছে যে মানে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কাজগুলো অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। সো ফ্লেক্সিবিলিটি অনেক বেশি চলে এসেছে, এই সুপারভিশনের বিষয়টা এখন কম। আবার আমি বলেছি ম্যাস প্রোডাকশন এবং ম্যাস কাস্টমাইজেশন। আগে হচ্ছে একই মডেলের কার বারবার বারবার ম্যাস প্রোডাকশন করা হতো। হ্যাঁ, অনেক পরিমাণ হচ্ছে আপনার একই মডেলের কার তৈরি হতো। অন দি আদার হ্যান্ড এখন দেখা যাচ্ছে যে মানে একটা মডেলের কার হয় না, রেদার হচ্ছে মডিফাইড বা বিভিন্ন মডেল নিয়ে মানুষ কাজ করছে, মানে কাস্টমাইজেশন। কেননা হচ্ছে কেউ এভাবে চিন্তা করা হয় লাক্সারিয়াস ব্র্যান্ড একটা থাকবে, যারা হচ্ছে যে খুব টাইপের মানুষজন হচ্ছে কাজ করবে, আপনার মানে হাই ইনকামের মানুষ এক ধরনের গাড়ি ইউজ করবে, যারা মিডল রেঞ্জ মানুষ হচ্ছে এক ধরনের বা গাড়ি ইউজ করবে, এরকম করে বিভিন্ন কাস্টমাইজেশন হয়েছে। আপনাদের কিন্তু হচ্ছে জাস্ট পার্থক্য করতে হবে। হ্যাঁ, কেননা হচ্ছে যে নর্মালি ফোর্ডিজম পোস্ট ফোর্ডিজম থেকে ব্রড কোশ্চেন আসে না। তো আর আসলেও এমন জিনিস আসে সেগুলো হচ্ছে আসলে মানে আপনারা দিলে নাম্বার কমই পাবেন। তো বাট নর্মালি আসে না, বা এবারও আসবে না ওরকম, আপনাদের সহজ কোশ্চেন আসবে। সো হচ্ছে মিস, আপনারা, হ্যাঁ বলেন বলেন। না মিস, আপনি শেষ করেন তারপর বলছি। না বলেন, আপনি সমস্যা নেই বলেন। মিস, চ্যাপ্টার 13 থেকে কেমন টাইপস এর কোশ্চেন আসতে পারে মানে? এই চ্যাপ্টারটা থেকে না মিস, এর আগে চ্যাপ্টার থেকে সোশ্যাল এন্ড পলিটিক্যাল যেটা আছে। ওটা তো আমি বলে দিয়েছি। আপনার থিওরি, তিনটা যে থিওরি আছে সেই থিওরি, আর হচ্ছে আপনার সোশ্যাল মুভমেন্ট ব্রড কোশ্চেনের জন্য তিনটা ওকে থিওরি মিস। ইম্পর্টেন্ট, আর সোশ্যাল মুভমেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা হ্যাঁ, সোশ্যাল মুভমেন্টের মধ্যে আপনার তিনটা মুভমেন্টের আইডিয়া আছে। মিস, একটা টপিক আছে না, পপুলিস্ট অথরিটারিয়ানিজম? অথরিটারিয়ানিজম, মিস, ওইটা কি ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ ওটা হচ্ছে শর্টের জন্য, মানে হচ্ছে যে একটা তো লেজ অনেক সময় দিয়ে দেয়। ধরে নেন যে ডেমোক্রেটিক এলিটিজম অ্যান্ড সরি, হ্যাঁ ডেমোক্রেটিক এলিটিজম, আর ধরে নেন যে পপুলিস্ট পপুলিস্ট থিওরি। হ্যাঁ, তো এই দুইটা দিল, সাথে হয়তো বা
আপনার লেজ হিসাবে বলল যে পপুলিস্ট অথরিটারিয়ানিজম দিয়ে দেন, সরি প্লুরালিস্ট থিওরি আর হচ্ছে আপনার পপুলিস্ট অথরিটারিয়ানিজম হচ্ছে শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিল যে পপুলিস্ট অথরিটারিয়ানিজম বলতে আপনি কি বোঝেন। তখন জাস্ট আপনি যদি হচ্ছে 2 নাম্বারের জন্য আসে যে পপুলিস্ট অথরিটারিয়ানিজম বলতে আপনি কি বোঝেন, ওই 2 নাম্বারের জন্য জাস্ট হচ্ছে ডেফিনেশনটা লিখবেন এন্ড দ্যাটস অল। মিস ডেমোক্রেটিক ইলিটিজম এটা আসলে কি মিস, এটা একটু বুঝাই বলবেন? ক্লাস করেননি আপনি? মিস ক্লাস করেছি মিস, এটা একটু ভুলে গিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, এটা 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 শেষ করি, এটা আমাকে অনেকেই কোশ্চেন করেছে। আচ্ছা আচ্ছা মিস। আচ্ছা, আর এরপরে আমি বলেছি যে বই থেকে আপনি পড়বেন হচ্ছে উইল অটোমেশন মেক থিংস বেটার অর ওর্স ফর ওয়ার্কার্স। হ্যাঁ, এখানে হচ্ছে বিভিন্ন রাফি আমাকে আপনি আস্ক করেছিলেন বিভিন্ন হচ্ছে যে আপনি কিওয়ার্ডের জন্য কথা বলেছেন। ইয়েস ম্যাম। তো এখানে দেখেন এটা যখন এটা আপনাকে একটু বই থেকে একটু গুছিয়ে মানে একটু রিডিং অ্যাটলিস্ট পড়বেন। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমি এটার কথা বলেছি যে বিভিন্ন ধরনের মানে কি কি ঘটনা ঘটছে সেটা নিয়ে কথা বলছিল। যেরকম হচ্ছে যে আহ, যদি হচ্ছে অটোমেশন আসে তার মানে হচ্ছে যে এই যে রোবোটিক হ্যান্ডস দিয়ে আপনার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা বা এখন হচ্ছে নর্মালি মানুষ হচ্ছে সবকিছু টেক কেয়ার করছে মানে ইনস্ট্রাক্ট করছে, এরপরে হয়তো বা আরেকটু অটোমেটেড করে এআই কে বলে দিবে যে তুমি টেক কেয়ার করো, ঠিক আছে, বিভিন্ন মানে কি বলবো ইনস্ট্রাকশন দিতে হেল্প করো। হ্যাঁ, তো কিন্তু এটাতে বলছে যে মানুষকে ডি স্কিলিং এর মধ্যে নিয়ে যাবে। ডি স্কিলিং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে মানুষকে ডি স্কিলিং এর মধ্যে নিয়ে যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়ার্কারদের উপর আসলে কন্ট্রোল আরো বেড়ে যাবে। দেখেন এখানে লেখা আছে ইনক্রিজ কন্ট্রোল ওভার ওয়ার্কার্স। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট যে আপনি যখন ধরে নেন যে যদি আমি আপনাকে খুব নরমালি চিন্তা করেন যে আমি যদি আপনাকে কোনো একটা টপিক সম্বন্ধে ফুল নলেজ না দেই, হ্যাঁ ধরে নেন যে আমি আমি আর কি আপনাদের টিচার নাজিয়া শারমিন। হ্যাঁ, আমি যদি এখন আপনার তো হচ্ছে এই সোশিওলজি সম্বন্ধে ফুল নলেজ নেই, এখন আমি যদি অনেক কিছু ভুল বলি আপনারা কিন্তু মানে হয়তোবা আপনাদের মনে হবে হ্যাঁ এটা কি ঠিক নাকি ঠিক না, কিন্তু আপনি খুব স্ট্রংলি কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি ভুল, কেননা অ্যাজ আ হোল আপনার নলেজ নেই। তো এখানে যেটা হবে যে ডি স্কিলিং বা নলেজটা কম দিয়ে দিয়ে ওয়ার্কারদের মানে কন্ট্রোল করা যাবে। হ্যাঁ, তাদের হচ্ছে এক্সপার্টিস কমিয়ে দেওয়া হবে। এটাতে যেটা হবে যে কিছু নির্দিষ্ট মানুষ অ্যাজ আ হোল তাদের নলেজ অনেক বেশি থাকবে বা আপনার স্কিলটা অনেক বেশি থাকবে এবং ফুল ঘটনাটা কি ঘটছে প্রোডাকশনের প্রত্যেক স্টেপ বাই স্টেপ সেই সম্বন্ধে তারা জানবে। কিন্তু যারা ওয়ার্কার তাদেরকে পুরোপুরি সবকিছু জানতে দেয়া হবে না। এটার ফলে যেটা হবে যে আহ, যখন হচ্ছে কোনো একটা তারা ধরে নেন যে মানে কোনো ইনিশিয়েট করতে যাবে কোনো কিছু নতুন কোনো কিছু যদি ইনিশিয়েট করতে চায় অথবা ফর এক্সাম্পল যদি তারা বিদ্রোহ করতে চায় কোনো বিষয় নিয়ে সে তারা আসলে সহজে পারবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ধরে নেন যে আমি যদি এখন সাপোজ আমি যদি আপনারা 10 নম্বরের একটা কোশ্চেন লিখলেন তখন হচ্ছে আমি বলছি যে না অমুক জিনিসটা যদি আপনি না লিখেন তাহলে তো আপনাকে নাম্বার দেওয়া যাবে না, তখন আপনার যেহেতু ওই যে অ্যাজ আ হোল নলেজ নেই এই জন্য আপনি আপনি মেনে নেবেন আমার কথাটা। ঠিক সেই রকম ওয়ার্কারদের দেখা যাবে যে যেহেতু তাদের ফুললি ডি স্কিলিং শুরু হয়ে গেছে, তাদের যেহেতু হোল অ্যাজ আ হোল নলেজটা নেই, এটার ফলে যেটা হবে কি যে তাদেরকে হচ্ছে কম টাকা দিলেও তারা মেনে নিবে যে ও আচ্ছা আমি তো এইটুকুই কাজ করি আমার বোধহয় এইটুকুই পাও না, হ্যাঁ ঠিকই তো আছে মেবি মেবি। হ্যাঁ, এবং হচ্ছে এটাতে কন্ট্রোল বাড়তে থাকে আগের থেকেও আরো বেশি কন্ট্রোল বেড়ে যাবে মানে বর্তমানে যত কন্ট্রোল আসছে এআই অটোমেশন রোবোটিক্স আসলে ফ্যাক্টরির মধ্যে
কন্ট্রোল আরো বেড়ে যায়। আবার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ মানে মানে কম মানুষের হাতে, একটা ছোট গ্রুপের হাতে আপনার বেশিরভাগ পাওয়ার চলে যাবে। এটার কারণটা হচ্ছে, আপনি একবার চিন্তা করেন যে আমি বলেছিলাম যে বর্তমানে আপনার মানে টেকনোলজিক্যাল এবং গ্লোবাল গ্লোবাল মার্কেটের মাথা কারা? এই যে এলন মাস্ক, আপনি দেখেন, তারপরে হচ্ছে মার্ক জাকারবার্গ, হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মস গুলো, উনি হচ্ছে পাওয়ারফুল। তারপরে হচ্ছে আপনার মানে অনলাইন যে মার্কেট গুলো, সেগুলোর একটা পাওয়ারফুল পজিশনে আছে জেফ বেজস। সো এরকম টাইপের বেশ কিছু মানুষ, কিন্তু খুব কম কম পরিমাণ মানুষ, হ্যাঁ, তাদের কাছে হচ্ছে বেশিরভাগ আপনার টেকনোলজিক্যাল যে পাওয়ারটা তারা হচ্ছে ক্যাপচার করবে। তো তখন হচ্ছে যে সাধারণ যারা মানুষ বা নর্মাল যে লেবার, তারা অ্যাকচুয়ালি মানে তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট হবে, ফ্লেক্সিবিলিটির সাথে হচ্ছে কাজ করতে থাকবে। হ্যাঁ, তাদের মনে হবে তারা অনেক ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কন্টিনিউয়াসলি যেটা হবে যে তাদের হাতে কন্ট্রোল থাকবে না। এবং এটা নিয়ে হচ্ছে আপনার বইয়ের, আপনার স্লাইড এবং বই দুটার মধ্যেই হচ্ছে কথা বলা আছে যে, ফর এক্সাম্পল, যদি হচ্ছে আপনার উবার উবার বলছে যে আগামী আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ইউএসএ এর তে বেশিরভাগ গাড়ি হচ্ছে ইসে ইসে চলে যাবে, কি বলে ওটাকে, অটো অটো যে অটোমেটেড যে কারগুলো, সেগুলোতে সেলফ ড্রাইভিং কারে চলে যাবে। এখন তাহলে বর্তমান যে উবার ড্রাইভার, হ্যাঁ, তাদের কি হবে? তো বলা হচ্ছে যে হ্যাঁ, তারা সমস্যা নাই, তারা হচ্ছে ডেস্ক জবগুলো, বেশ কিছু ডেস্ক জব করবে, কিছু সার্ভিস সেন্টারে কাজ করবে, উবারের সার্ভিস সেন্টারেই কাজ করবে। হ্যাঁ, কিন্তু দেখেন এটার ফলে যেটা হবে যে তারা মানে, কিন্তু আপনার যে কারটা, সেইটার মানে সেইটা যে চলছে, সেটা আসলে আপনার হাতে স্টিয়ারিংটা কিন্তু থাকলো না। মানে হচ্ছে আপনার কন্ট্রোলের আস্তে আস্তে বাইরে চলে যাবে। হ্যাঁ, যত বেশি অটোমেশন আসবে। এবং আপনারা দেখেন, ফর এক্সাম্পল, আপনি জানেন রিসেন্টলি যে ওই যে সিরি হচ্ছে অনেক মানুষের, সাধারণ মানুষের অনেক কথাবার্তা শুনে রেকর্ড টেকর্ড করেছে। এটা নিয়ে হচ্ছে একটা ঝামেলা লেগেছে। আমি জানি না আপনারা রিসেন্টলি নিউজটা পড়েছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, যদিও এটা পড়েছি। সবাই জানে যে শুনে, কিন্তু হ্যাঁ, কি বলছেন নেহা? হ্যাঁ ম্যাম, শুনেছি ম্যাম এই ব্যাপারটা। হ্যাঁ, তো হচ্ছে যে সবাই আমরা জানি এটা ওপেন সিক্রেট। হ্যাঁ, এই যে আমি আপনাদের সাথে যা যা বলছি, বসে বসে সবকিছুই শুনছে আহ, আমাদের ফেসবুক। তো এরকম টাইপের বিভিন্ন জিনিস আপনার এখানে লেখা আছে। আপনাদের মেইন জিনিসটা হচ্ছে এখানে 3-4টা জিনিস আপনারা এক্সপ্লেন করবেন। স্কিলিংটা, আপনার কন্ট্রোলটা হচ্ছে মানে লেবারদের উপরে বেশি বেশি কন্ট্রোল চলে আসছে। আরেকটা হচ্ছে বেশিরভাগ ক্ষমতা চলে যাবে একটা নির্দিষ্ট গ্রুপের হাতে। ওকে, আর মানে যে স্কিলটা যে কমে যাওয়া, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই বলবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার হচ্ছে হবে আহ, মানে এলিয়েনেটেড ফিল হবে বেশি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি বলবেন। মোরালেস এই এই 4টা জিনিসই এখানে কভার করার মতো জিনিস আছে। আর হচ্ছে যে বই থেকে তো মোরালেস এইটুকুই, এর থেকে বেশি এখানে আপনি পড়বেন না। এরপরে হচ্ছে আমি যদি স্লাইডের মধ্যে যাই, স্লাইডের মধ্যে আপনার কয়েকটা জিনিস আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না, মানে এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যেটা বললাম এখনই সেটা কিন্তু ব্রডের জন্য। যা আছে বাকি সবই হচ্ছে শর্ট কোশ্চেন। সার্কুলার ইকোনমি শর্ট কোশ্চেন। আমার মনে হয় না যে এটা আবার বলতে হবে। এটা জাস্ট হচ্ছে যে আপনার যেই নর্মাল প্রোডাক্টস আছে, সেটা হচ্ছে বারবার রিসাইকেলিং, রিপেয়ারিং করে করে আপনার র ম্যাটেরিয়াল কম ইউজ করা, যেন হচ্ছে আপনার এনভায়রনমেন্টের ক্ষতি কম হয়। গিগ ইকোনমিটা হচ্ছে যে এমন একটা ইকোনমিক সিস্টেম যেখানে হচ্ছে সব কাজই হচ্ছে টেম্পোরারি বেসিসে হয়, বা এবং পার্ট টাইম বেসিসে হয়। যেরকম আপনারা হচ্ছে উবার পাঠাও ড্রাইভারের কথা বলতে পারেন, তারা হচ্ছে গিগ ইকোনমির আন্ডারে পড়ে। তারা হচ্ছে তাদের যে এমপ্লয়মেন্টটা, তাদের যে কন্ট্রাক্টটা, সেটা কিন্তু হচ্ছে যে নির্দিষ্ট টাইমের জন্য কন্ট্রাকচুয়াল। তারা চাইলেই হচ্ছে যে কোনো টাইমে, আপনাদের যদি মনে হয় আম রাতে গাড়ি নিয়ে বের হবে, তাহলে তারা রাতে গাড়ি নিয়ে বের হবে। তারা যদি মনে করে সকালে, তাহলে সকালবেলায়। এখানে কোনো বাঁধা ধরার টাইমিং নেই।
কিন্তু ধরে নেন তাদের হচ্ছে কোনো রকম জব সিকিউরিটিও থাকবে না। মানে ফর এক্সাম্পল যে আমরা যে হেলথ ইন্স্যুরেন্স পাই কিংবা রিটায়ারমেন্ট পলিসি থাকে, হ্যাঁ, বা হচ্ছে যে ধরে নেন যে উনি তো একজন ড্রাইভার, প্রবলেম হতেই পারে, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতেও পারে, কিন্তু আপনার কোনো কন্ট্রাক্টে কোনো রকম ইন্স্যুরেন্সের কথাবার্তা লেখা থাকবে না। সো কিন্তু আপনার ইন্ডিপেন্ডেন্স থাকবে, যে আপনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আপনি সব ইগুলা করতে পারবেন। আহ, কি বলে, টাইমিংটা আপনি আপনার মতো করে চালাতে পারবেন। হ্যাঁ, বা আপনার যদি মনে হয় আপনি কন্ট্রাক্টটা আর লেন্দি করবেন না, ইউ ক্যান জাস্ট মানে এন্ড ইট। হ্যাঁ, মানে আপনার উপর আপনার কন্ট্রোল থাকবে, কিন্তু কোনো রকম জব সিকিউরিটি থাকবে না। দ্যাটস দ্য পয়েন্ট হিয়ার। আর এখানে ট্রেড ইউনিয়নিজমটা হচ্ছে ফ্লেক্সিবল ইকোনমিতে বলছে যে ডিক্লাইন হয়ে যাবে, মানে কমে যাবে। হ্যাঁ, আমরা হচ্ছে নর্মালি দেখি যে ওয়ার্কিং ক্লাসে যখন হচ্ছে আপনার ফোর্ডিজম ছিল, বা ফোর্ডিজমটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ফোর্ডিজমের ব্যাপারটা কি, আপনি নির্দিষ্ট সময়ে কাজে ঢুকবেন, নির্দিষ্ট সময়ে বের হয়ে আসবেন, এবং আপনার জবটা হচ্ছে পার্মানেন্ট ফুল টাইম জব। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়ার্কিং ক্লাসে পলিটিক্যাল পার্টি তৈরি হয়। যে মানে ধরে নেন যে সব মানুষ মিলে যদি কাজ করতে থাকে, তখন তারা নিজেরা নিজেরা কথা বলে, এটার ফলে যেটা হয় যে তারা নিজেদের ওয়েজ মানে বেতন নিয়ে কথা বলে, তাদের রাইটস নিয়ে কথা বলে। তো নর্মালি হচ্ছে এটার আস্তে আস্তে ওয়ার্কিং ক্লাসের মধ্যে পলিটিক্যাল পার্টি তৈরি হয়, এবং তারা হচ্ছে কোম্পানির সঙ্গে এবং যারা ট্রেড ইউনিয়ন আছে তাদের সঙ্গে হচ্ছে একটা বার্গেইন শুরু করে, যে না আমরা তো হচ্ছে এতখানি, মানে তারা যদি ইউনাইটেড হয়ে যায় তাহলে হচ্ছে বার্গেইন করে, আর আমরা তো এই এত কম টাকায় আমরা তো কাজ করতে পারি না, এত সময় সময় যদি কম, মানে এতক্ষণে যদি আমরা এই পরিমাণ কাজ করি তাহলে তো আমাদের এই পরিমাণ হওয়া উচিত, বেতন হওয়া উচিত। তা না হলে সবাই মিলেই হচ্ছে তারা বয়কট করলো। হ্যাঁ, তো মানে ইউনিটিটা ফোর্ডিজমে দেখা যায় অনেক বেশি থাকে। এটার কারণটাই হচ্ছে ফোর্ডিজমে, সরি সরি হ্যাঁ, ফোর্ডিজমে আপনার ইউনিটি বেশি থাকে। হ্যাঁ, কারণ এটা এক নাম্বার ইন পার্সন কাজ, আপনার নির্দিষ্ট সময়ে কাজ, এবং সবাই একই টাইপের কাজ করছে, এবং ইনফরমেশন আছে যে কে কতটুকু কাজ করছে, কত টাকায় কাজ করছে। ঠিক আছে, কিন্তু তো এই জন্য হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই এই যে ফোর্ডিজমের ক্ষেত্রে ইউনিটিটার বেশি থাকে, এটা এবং এটার কারণটা হচ্ছে ডাইরেক্ট আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তারা কথা বলতে পারে, যে আমি এই কাজটা করছি, এই কাজটা আমাকে দেওয়া হচ্ছে, হয়তো কি বলবো এটাকে, আম, মানে লস হচ্ছে আমার, হ্যাঁ, এক্সপ্লয়েট করা হচ্ছে, এরকম করে তারা বলতে পারে। হ্যাঁ, বা আপনার হচ্ছে যদি হঠাৎ করে তাকে ফায়ার করে দেয়, সেটা নিয়েও সে মানে অন্যান্যরা হচ্ছে কথা বলতে পারে, যে আমাদেরকেও যে কোনো টাইমে ফায়ার করে দিতে পারে। মোরাললেস আপনার ইউনিটি থাকছে, কিন্তু ফ্লেক্সিবল ইকোনমিতে ইউনিটি থাকে না। কেন কেন হচ্ছে পুরো ঘটনাটা উল্টিয়ে যায়। আপনাদের কে যদি জিজ্ঞাসা করে যে ইউনিয়নিজম, ট্রেড ইউনিয়নিজম কমছে কেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে ফোর্ডিজমে এই যে এখানে চারটা যে তিনটা যে কজ দেয়া আছে, সেই কজগুলো আপনাকে প্রথমে লিখতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে বলতে হবে যে ফ্লেক্সিবল ইকোনমিতে কমে যাচ্ছে, এটার কারণটা হচ্ছে বলে, তারপরে আপনি এটার যে অপোজিট ঘটনাগুলো সেগুলো লিখবেন। কি কি ঘটনা? একটা হচ্ছে যে ফ্লেক্সিবল ইকোনমিতে যখন যেহেতু হচ্ছে এক একটা মানুষ এক একটা সময়ে এক একটা লোকেশন থেকে জব করে, এটার ফলে যেটা হয় যে তাদের মধ্যে কোনো ইউনিটি, মানে কোনো পলিটিক্যাল পার্টিও গড়ে ওঠে না, এটার ফলে কোনো ইউনিটিও থাকে না। এবং এই এই যেহেতু পলিটিক্যাল কোনো পার্টি নেই, ইউনিটি নেই, এই জন্য তারা অ্যাকচুয়ালি কোম্পানির সাথে কোনো তাদের ওয়েজ নিয়ে বা তাদের রাইটস নিয়ে কোনো বার্গেইন করতে পারে না। ঠিক আছে, এবং এটার ফলে তারা যদি হচ্ছে কোনো ই মানে কন্ট্রাক্ট যদি কেউ মানে ডিক্লাইন করে দেয়, কিংবা যদি কাজে ওয়েজ মানে আপনার বেতন ঠিক মতো নাও থাকে, তখন হচ্ছে ডাইরেক্টলি তারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও কথা বলতে পারে না। কেননা দেখেন, আপনার তো কাজটা হচ্ছে অনলাইনে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ডাইরেক্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে যে বসে আছে, সে হয়তো বা আপনার সাথে কমিউনিকেট করেইনি, হয়তো বা
তার আন্ডারে কেউ আপনার সাথে কমিউনিকেট করে কাজবাজ করিয়েছে, আপনি হয়তো মানে ইন পার্সন তো তাদেরকে আসলে আপনি দেখছেন না, হ্যাঁ, বা তাদের পর্যন্ত আপনার রিচটা নেই। সো এটার ফলে আপনার যেটা হয় যে, এবং আশেপাশের যেসব মানুষ যারা আপনার মতোই কাজ করছে তাদের সাথেও আপনার কোনো পরিচয় নাই, এজন্য ওখানে ওভাবে করে ইউনিটি গড়ে ওঠে না। আর ইউনিটিটা মানে ফ্লেক্সিবল ইকোনমিতে দেখা যায় যে ইউনিটিটা ডিক্লাইন করছে। ফ্লেক্সিবল ইকোনমি মানে হচ্ছে পোস্ট ফোর্ডিজম, পোস্ট ফোর্ডিজমের আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সিবল ইকোনমি। এইটাতে কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, কনফিউজ থাকলে বলেন, কারণ আপনাকে কিন্তু স্লাইড থেকে এটা পড়লে হবে। গুড এনাফ? ওকে, কারোরই কোনো সমস্যা নাই, ভেরি গুড। ফেমিনাইজেশন অফ ওয়ার্ক, এখানে দেখা যাচ্ছে যে পোস্ট ফোর্ডিজম বা ফ্লেক্সিবল ইকোনমিতে অনেক বেশি এখন মেয়েরা জবে এন্ট্রি হচ্ছে, মেয়েরা জবে এন্ট্রি করছে। এটার মেইন কারণটাই হচ্ছে আপনার মানে মেইনলি হচ্ছে আগে বা আমাদের 21st সেঞ্চুরিতেও আমরা হচ্ছে দেখেছি কি যে মেইলরা হচ্ছে প্রাইমারি মানে আর্নিং সোর্স হিসেবে কাজ করতো, তাই তো? কিন্তু হচ্ছে যে যখন হচ্ছে আপনার এই ফ্লেক্সিবিলিটি চলে আসলো জবের মধ্যে, তখন তখন নর্মালি হচ্ছে স্পেশালি ডেভেলপিং কান্ট্রিগুলোতে মেয়েদেরকে হচ্ছে ইকোনমিক্যাল কাজগুলো মানে ইকোনমিক্যাল একটা রোল প্লে করার জন্য আশেপাশ থেকে হচ্ছে যে এক ধরনের সাপোর্ট পাচ্ছে তারা। কেন দেখেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম বর্তমানে বাংলাদেশে পাঠাও, তারপরে হচ্ছে যে ফুড পান্ডা, তারপরে হচ্ছে উবার তো আছে, হ্যাঁ, বাট পাঠাও এবং ফুড পান্ডা এরা হচ্ছে অনেক বেশি মেয়েদেরকে জব দিচ্ছে, যেগুলো হচ্ছে আপনার হোম অফিস করা যায়, এবং মেয়েরা হচ্ছে হোম অফিসের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা হচ্ছে যেহেতু আপনার ফ্লেক্সিবল হয়ে গিয়েছে এবং তারা ইচ্ছা মতন কাজ করতে পারে, তো আপনার মেয়েদের সাথে বড় বাধাই থাকে নর্মালি হচ্ছে যে তার আনপেইড ওয়ার্ক গুলো, যে বাসার যে হাউসহোল্ড ওয়ার্ক, তার চিলড্রেনের কেয়ারিং এর যে ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে আপনার মেইন মেইন বার্ডেন হয়ে যায়, হ্যাঁ, জবের ক্ষেত্রে বা অকুপেশনের ক্ষেত্রে। তো এখানে দেখা যাচ্ছে যে অটোমেশন আসার জন্য কিংবা হচ্ছে আপনার পোস্ট ফোর্ডিজমে ফেমিনাইজেশন অফ ওয়ার্ক মানে হচ্ছে যে মেয়েদের জব ফিল্ডে বেশি জয়েন করা দেখা যাচ্ছে। ওকে, এগুলাও হচ্ছে এরকম 3-4 নাম্বারের জন্য শর্ট কোশ্চেন আসবে। আর এটা তো বলেই দিয়েছি, এটা হচ্ছে আপনি বই আর দেখে পড়বেন, আপনার বই আর কি বলে এটাকে স্লাইড দেখে পড়বেন, যে অটোমেশন, দ্য নলেজ অফ ইকোনমি অ্যান্ড স্কিল, এই তো, আর কি, আর তো কিছু নাই এখানে। এখন বলেন এটার মধ্যে মানে সমস্যা কোথায় বা এত কঠিন কেন লাগছে আপনাদের, বা আপনাদের এখনো কনফিউজ কিনা সেটা বলেন। কারণ ব্রড কোশ্চেন কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে বলেই দিয়েছি যে এটা পড়লে মানে গুছিয়ে পড়ে আসবেন, আর তো কিছু নেই, শর্ট কোশ্চেনই তো সবগুলো। হ্যাঁ বলেন বেহেস্তি। ম্যাম তাহলে ব্রড কোশ্চেন জাস্ট এই একটাই থাকছে, আর তো সব হ্যাঁ, ব্রড কোশ্চেন ভালো মতন এটা পড়ে আসবে। আর শর্ট কোশ্চেন অনেক সময় শর্ট কোশ্চেন অনেকগুলো শর্ট কোশ্চেন চলে আসে, তো সেটা শর্ট কোশ্চেনের মতো লিখবেন। হ্যাঁ, অনেক ওকে সময় ব্রড কোশ্চেন আসে জাস্ট শর্ট কোশ্চেনই হচ্ছে ধরে ধরে চলে আসে, সো তখন হচ্ছে আপনি আপনার মতো করে শর্ট কোশ্চেন গুলো লিখবেন। ওকে ম্যাম। আর টপিকগুলো কি আবার একটু রিপিট করা যাবে? আমি একটু না, লিখে আমি সব করতে পারবো না, সব কিভাবে করে? ম্যাম তাহলে কি মানে কেউ রেকর্ড করেছে এমন কি কেউ আছে? মানে এটা আপনাকে খুঁজতে হবে, আমি জানি না। ম্যাম আমাদের আসলে এফওয়াইডিপি ছিল তো আজকে, তো আমি মানে স্টিল ইউনিভার্সিটি থেকে ভার্সিটিতে যাচ্ছি, আর একদম লাস্ট মোমেন্টে ক্লাসের নোটিফিকেশন আসছিল, মানে 7টার দিকে জানানো হয়েছিল তো। আচ্ছা তাহলে দিয়ে দিলেই হবে ম্যাম, একজন রেসপন্স করেছে, ও রেকর্ডিং করছে। আচ্ছা, Thank you, আম আর আর কোনো কিছু?
ম্যাম স্ট্রাকচারাল স্ট্রেইন নিয়ে একটু বললে ভালো ছিল ম্যাম। স্ট্রাকচারাল স্ট্রেইন যে কেন আর কি হয় এন্ড কি কি যে 6টা যে পার্ট আছে ম্যাম ওগুলো নিয়ে একবার জাস্ট শর্ট করে বললেই বুঝে যাবো। আচ্ছা, দাঁড়ান আমি একটু বইটা বের করি। বাট মানে স্ট্রাকচারাল স্ট্রেইনের ওখানে বিষয়টা হচ্ছে, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার, দাঁড়ান বইটা কোথায়? প্রথম বিষয় হচ্ছে দিগন্তা, আপনি মনে রাখবেন যে ইনিশিয়েট কে করে সেটা নিয়ে কথা বলা হয়েছে স্ট্রাকচারাল স্ট্রেইনে। হ্যাঁ, দাঁড়ান এক মিনিট। আচ্ছা, স্ট্রাকচারাল স্ট্রেইনে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে কাউকে না কাউকে, দেখেন এখানে লিখাই আছে যে কাউকে না কাউকে হচ্ছে আপনার এই প্রোটেস্টটা প্রমোট করতে হবে। যেরকম হচ্ছে যে আমাদের যে জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে প্রমোট করেছিল হচ্ছে বা ইনিশিয়েট করেছিল, যে যে রাস্তা বন্ধ টন্ধ করে ইনিশিয়েট করেছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যে প্রথমে ইনিশিয়েট কে করবে, তারপরে আসে হচ্ছে যে আপনার আহ, একটা যে কনফ্লিক্ট, মানে কার সাথে, একটা তো কারোর না কারোর সাথে দুইটা গ্রুপের সাথেই তো কনফ্লিক্ট হয়। তো এই কনফ্লিক্টটা এস্টাবলিশ করা, এটা হচ্ছে আরেকটা জায়গায় আসে যে মানে সেকেন্ড সেকেন্ড আমাদের কন্ডিশনটা হচ্ছে যে আপনারা হচ্ছে, এই দেখেন এখানে লেখা আছে যে আহ, আপনার কনফ্লিক্টিং যে ইন্টারেস্ট সেটাকে হচ্ছে এস্টাবলিশ করা। তার মানে হচ্ছে যে কি কারণে আপনি যে প্রোটেস্টটা করছেন ওটার কারণটা একটা স্ট্রং রিজন বা ইনইকুয়ালিটিস দেখানো। যেরকম আমাদের ওখানে বলছে কি ইনইকুয়ালিটিস মানে হচ্ছে বৈষম্য, মেধা বৈষম্য, আমাদের মেধাবীদের প্রতি বৈষম্য তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার একটা আপনার রিজনিংটা এস্টাবলিশ করা যে সিস্টেমের নর্মালি হচ্ছে প্রোটেস্টটা কোনো একটা অথরিটি বা গভর্নমেন্টের বিরুদ্ধেই হয়। সো এখানে বলছে যে আপনার যে কনফ্লিক্টিং ইন্টারেস্টটা সেটা হচ্ছে আপনি এস্টাবলিশ করবেন যে কোত্থেকে আপনার সোর্স এসছে, কি হচ্ছে, আপনার সাথে কোন ইনইকুয়ালিটি হওয়ার জন্য আপনি অ্যাকচুয়ালি এই যে করতে বসেছেন, প্রোটেস্ট করতে বসেছেন। এরপরে আসে হচ্ছে থার্ডে আসে জেনারেল বিলিফ। একটা কথা মনে ম্যাম রাখবেন, ওইখানে কি আমরা কমন ইন্টারেস্ট ইউজ করতে পারবো বা কমন গোল না যেটা না আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে হচ্ছে ম্যাম জাস্ট মানে সবাই যে যে প্রবলেমটা করতেছে ওইটা আর কি আমাদের ইনইকুয়ালিটি কোনটার কথা বলছেন, 2 নাম্বারটা ম্যাম না 3 নাম্বারটা? দুই নাম্বারটা ম্যাম। 2 নাম্বারটা হচ্ছে আপনি কনফ্লিক্টের রিজনটা বলবেন, দ্যাটস অল। আচ্ছা আচ্ছা কি জন্য আর কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মানে ওইটার জন্য আপনার ইটা আসবে যে আপনি কারা করছে, কেন করছে, মানে অ্যাজ আ হোল আপনি দেখেন একদম লাস্টের দিকে একটা কথা আছে, সাস্টেইন ইনইকুয়ালিটিস বিটুইন এথনিক গ্রুপ ক্রিয়েট ওভারঅল টেনশন। মানে হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে কোনো একটা ধরে নেন যে এথনিক গ্রুপের সাথে হয়তোবা মারামারি, গভর্নমেন্টের মারামারি। হুম হ্যাঁ, তাহলে তাদের প্রতি যেই ইনইকুয়ালিটিস হচ্ছে ওরা ওইটা নিয়েই কথা বলছে এবং সেটা নিয়েই যে তারা ঝামেলা করছে সেটা এস্টাবলিশ করছে যে আমরা কেন এটা নিয়ে ঝামেলা করছি, আমাদের সহজভাবে আমাদের দাবি দেওয়া কি। হ্যাঁ, তো আপনাদের একটা স্ট্রং দাবি দেওয়া থাকতে হবে, তা না হলে খুব সিম্পল বিষয়, আপনি যদি আপনার ডিমান্ডকে এস্টাবলিশ করতে না পারেন তাহলে তো মানে প্রোটেস্টটা হবে না। সো একটা গ্রুপ থাকতে হবে, প্রথমটা হচ্ছে একটা গ্রুপ থাকতে হবে যারা ইনিশিয়েট করবে। তারপরে হচ্ছে আপনার একটা রিজনিং থাকতে হবে যেটার উপর ভিত্তি করে আপনি বলবেন আমার সাথে অন্যায় হচ্ছে
এবং আমি আমার দাবি হচ্ছে যে মেধা মানে কোটা নির্মূল হোক। হ্যাঁ, তারপরে হচ্ছে ৩ নাম্বারে আসে হচ্ছে যে আপনার জেনারেল ইন্টারেস্ট, যে আপনার উপরে যে ইনজাস্টিস গুলো হচ্ছে, হ্যাঁ, সেইখানে হচ্ছে আপনার সাধারণ মানুষেরও একটা মানে ইন্টারেস্ট না, বিলিফ, জেনারেল বিলিফ থাকবে যে আপনার উপরে যে দাবি মানে অন্যায়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু সাধারণ মানুষকেও সাপোর্টের জায়গা থেকে দেখতে হবে। ঠিক আছে? এবং ওইটার অনুসারে কিছু কিছু রেসপন্স আপনি পাবেন। হ্যাঁ, যে সাধারণ মানুষে যদি আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করে, তাহলে কিন্তু আপনার এই মুভমেন্টটা বা পলিটিক্যাল স্ট্রাগলটা হবে না, সামনে এগোবে না। কেন সাধারণ মানুষই বলবে আরে ধুর ফালতু একটা জিনিস নিয়ে লাফালাফি করছে। হ্যাঁ, তখন কিন্তু আপনি স্ট্রংলি আর কাজ করতে পারবেন না বা কথা বলতে পারবেন না। কিন্তু যদি হচ্ছে আপনার দাবিটা অনেক মানে সাধারণ মানুষও রিলেট করতে পারে যে না আসলেই ওদের দাবিটা তো ঠিকই আছে, এই কাজটা যে করছে এটা তো ঠিক না, ইত্যাদি ইত্যাদি, এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনার থাকে বা জেনারেলাইজ যদি সাধারণ মানুষও যদি জিনিসটাকে সাপোর্ট করে, তখন হচ্ছে আপনার মানে প্রোটেস্টটা আরো স্ট্রং হয়ে গেল। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে ওই যে পার্টিসিপেটিং ফ্যাক্টর, যে একটা ট্রিগারিং ইভেন্ট, যেটার মধ্যে মানে কোনো একটা অ্যাকশনের জন্য ডাইরেক্ট আপনার মানে সব মানুষই হচ্ছে ট্রিগার্ড হয়। যেরকম আমাদের দেশে যেটা হয়েছিল যে আপনার স্টুডেন্টদের উপরে হামলা হলো, তারপরে হচ্ছে বাচ্চারা মারা গেল এই যে গুলি করার জন্য, দেন মানে এই যে আবু সাইদের যে মৃত্যুটা, ওখান থেকে তো স্টার্ট হলো ঝামেলাগুলো। হ্যাঁ, তো এইগুলা হচ্ছে আপনার ট্রিগারিং পয়েন্ট ছিল, যেখানে হচ্ছে তখন হচ্ছে সবাই হচ্ছে পার্টিসিপেট করার একটা রিজন পায় যে ওকে নাও হচ্ছে এখন তো আমরা পার্টিসিপেট করতে পারি। তো পার্টিসিপেটিং ফ্যাক্টর। ঠিক আছে? তখন ম্যাম জি বলেন। ম্যাম যদি আমাদের এখান থেকে কোশ্চেন আসে, তখন কি আমাদের এই এক্সাম্পল কি আমরা মানে এই যেরকম বাংলাদেশের যে আপনি যেভাবে এক্সাম্পল দিচ্ছেন, এভাবে এক্সাম্পল এভাবেই। দিয়ে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, এবং আপনাদের যদি এটা আসে এখান থেকেই আসবে। আচ্ছা গত আচ্ছা, ঠিক আছে। গত সেমিস্টারেও হচ্ছে এখান থেকেই এসেছিল হুবহু। সো যদি এটা আসে, জুলাই মুভমেন্ট আসে, মানে সরি, নীলের 6 কন্ডিশন আর তিল্লির 4 কন্ডিশন 4 ফ্যাক্টরস আসে, তাহলে হচ্ছে আপনার জুলাই আপরাইজিং থেকেই দিবে, এছাড়া অন্য কোনো কিছু থেকে দিবে না। আচ্ছা, হ্যাঁ, তো আমি যেগুলো বলছি মানে জাস্ট ওইটা হচ্ছে আপনি রিলেট করে লিখে দিলেই গুড এনাফ, গুড টু গো। আর এই তো, আর লিডারশিপের মধ্যে আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি মানে এখানে বলছে যে এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লিডারশিপ। আর একটা কথা বলে রাখি, আপনারা একটু মাথায় রাখবেন, এখানে যে 6টা কন্ডিশন আছে এগুলো কিন্তু সিকোয়েন্সের উপর ভিত্তি করে ঠিকঠাক ভাবে লিখতে হবে। কেননা দেখেন, পার্টিসিপেটরি ফ্যাক্টর বা পার্টিসিপেটিং ফ্যাক্টর কিন্তু কখনোই আপনার জেনারেলাইজড বিলিফের আগে আসবে না। হ্যাঁ, কিংবা হচ্ছে আপনার মানে কি বলে কিংবা হচ্ছে একদম ফার্স্টের দিকে আসবে না, কেননা ওই সময় পার্টিসিপেটিং কোনো ফ্যাক্টরি নেই, কেননা কেউ ইনিশিয়েটই করেনি। সো এটা মাথায় রাখবেন, আপনার যেন যদি এটা আসে, যদি দেন আপনারা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করবেন, যে একটার পর একটা যেখানে যেন ঠিক মতন লিখতে পারেন, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, যে মানুষ তো পার্টিসিপেট করছে, কিন্তু লিডার কার মাধ্যমে তারা কমিউনিকেট করবে, কারণ সাধারণত আশেপাশে তো অনেক মানুষ, তখন দেখা যায় যে লিডারশিপটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এখানেও যদি লিডার না থাকে, তাহলে কিন্তু 4 নাম্বারে এসে আপনার শেষ, প্রোটেস্ট শেষ, মানুষ রাগারাগি করলো কিন্তু কেউ লিড দেওয়ার নেই। তো লিডারশিপটা এই জন্য ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। যেরকম আমাদের দেশের ক্ষেত্রে আমি বলেছি যে এই যে সমন্বয়করা একটা লিডারশিপ ভূমিকা পালন করেছে। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ মানুষের সাথে যারা পার্টিসিপেট করছে তাদের সাথে কমিউনিকেশনটা স্ট্রং করা, এবং যা যা আপনার রিসোর্স আসছে, ম্যাটেরিয়াল বা ফান্ডিং আসছে, সবকিছু কোথায় কোন দিকে যাচ্ছে, কিভাবে করে তারা ইউজ করছে, এই সবকিছু একটা কোঅর্ডিনেশন লাগে। এই কোঅর্ডিনেশনটা মেইনটেইন করে হচ্ছে লিডাররা। আর তারপরে হচ্ছে এখানে বলেছে যে এরপরে আপনার মুভমেন্টটা কোন পর্যায়ে যাবে সেইটা নির্ভর করে যে এই যে সাধারণ যারা
পার্টিসিপেট করছে তাদের উপরে কোন ধরনের কন্ট্রোল ইম্পোজ করা হয়। হ্যাঁ, এবং এখানে বলা হয়েছে যে যেরকম যত বেশি খারাপভাবে নেগেটিভলি হচ্ছে কন্ট্রোল করার ট্রাই করবে গভর্নমেন্ট, তত দ্রুত তার ফল হবে। এবং নর্মালি হচ্ছে যদি এরকম হয় যে দেখেন এখানে ডাইরেক্ট লেখা আছে, যদি এমন কোনো হার্শ রেসপন্স নেওয়া হয় যেখানে সাধারণ মানুষের পুলিশ অর আর্মড, মানে নর্মাল যে আর্মড ফোর্স আছে তাদের উপরে উঠে যায়, বিশ্বাস উঠে যায়, বা হচ্ছে তাদের মাধ্যমেই হচ্ছে আপনার কন্ট্রোল করার ট্রাই করা হয়, তাহলে হচ্ছে আপনার খুব দ্রুতই হচ্ছে গভর্নমেন্ট ফল করবে। হ্যাঁ, বা হচ্ছে যে অথরিটেটিভ পজিশনে যারা আছে তারা ফল করবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে এই 6টা পয়েন্ট দেখা যাচ্ছে যে বা প্রোটেস্টটা আপনার সফল হবে আর কি। সো এখানে 6টা শর্ত আছে যে কিভাবে করে একটা প্রোটেস্ট মানে এরকম বড় হয়ে দেন হচ্ছে যে একটা সফল হতে পারে। ওকে, এই 6টাই একদম সিকোয়েন্স ওয়াইজ লিখবেন। দিগন্ত, আপনি কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, এখান থেকে যদি ম্যাম আমাদের বাংলা জুলাই মুভমেন্ট থেকে আসে তখন কি আমাদের এভাবে যাবে যে ম্যাম জুলাই মুভমেন্টের সাথে মানে রিলেট করে এগুলা লিখতে? হ্যাঁ, মানে আচ্ছা হচ্ছে এখানে যেভাবে দেখবেন এখানে প্রত্যেকটা লাস্টে একটা হচ্ছে এক্সাম্পল দিয়েছে, তো ওইখানে আপনি বইয়ের এক্সাম্পলটা না দিয়ে আপনি আপনার মানে বাংলাদেশের এক্সাম্পলটা দিবেন, জি দ্যাটস অল। ম্যাম, ওকে। আর ম্যাম মানে টিলি যেটা বললেন যেটা জুলাই মুভমেন্টের সাথে রিলেট করবে, ওইটা কি বুঝিয়েছেন ম্যাম? মানে কিরকম আসতে পারে টিলিটা, যে 4টা? ওইটাও রিভিউ করবো, দাঁড়ান। ঠিক আছে, মানে জাস্ট ম্যাম এই জুলাই মুভমেন্ট সম্পর্কে এটা থেকে মানে কিভাবে লিখবো আর কি ওইটা ম্যাম? ওই একই ভাবে মানে যে হচ্ছে ফার্স্ট থেকে অর্গানাইজেশন। কিভাবে আর কি হয়েছে? এখানে তো হচ্ছে সে তারটা মানে বলেছে 6টা কন্ডিশন লাগবে, আর টিল্লি বলেছে কালেকটিভ অ্যাকশন, মানে হচ্ছে মুভমেন্ট গুলো বড় হয় কি করে, হ্যাঁ, বা আচ্ছা আচ্ছা, জি রিসোর্স ম্যাম। গুলো কি করে পায়। হ্যাঁ, আচ্ছা একটা আচ্ছা হচ্ছে একটা অর্গানাইজেশন বা স্মল গ্রুপ কাজ শুরু করবে, তারপরে বিভিন্ন আশেপাশ থেকে হচ্ছে যেরকম এখানেও হচ্ছে আপনি অর্গানাইজেশনে দিবেন হচ্ছে স্মল গ্রুপ, যে আপনি ঢাকা ইউনিভার্সিটি দিতে পারবেন, ঢাকা ইউনিভার্সিটি, বা আপনি এটা পাবলিক ইউনিভার্সিটিসও বলতে পারেন, ইটস টোটালি ফাইন। সরি, মোবিলাইজেশনের ক্ষেত্রে আপনি বলবেন যে বিভিন্ন অপোজিট, পলিটিক্যাল গ্রুপ। হ্যাঁ, অপোজিট পলিটিক্যাল গ্রুপস থেকে হচ্ছে এসছে, জি ম্যাম। ম্যাটেরিয়াল গুডস এসছে, বা হচ্ছে ফর এক্সাম্পল যে খাবার দাবার, পানি, হ্যাঁ, হুইচ ইজ ট্রু অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অনেকেই হচ্ছে পানি টানি সরবরাহ করেছিল। তারপরে হচ্ছে আপনার কমন ইন্টারেস্ট, এখানে হচ্ছে যে সাধারণ মানুষ এবং আশেপাশে সবার হচ্ছে যে একটা একটা কমন ইন্টারেস্ট যদি থাকে, যে সবাই হচ্ছে নিয়ে কথা বলছে, আপনার মানে হচ্ছে যে মোটামুটি রিলেট করতে পারছে, ওই জেনারেল বিলিফের মতোই কমন ইন্টারেস্ট এখানে বলেছে, আচ্ছা, কিন্তু জি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ। জেনারেল বিলিফে হচ্ছে ওটা একটা কন্ডিশন হিসেবে আছে। এখানে কমন ইন্টারেস্টে বলেছে যে বিভিন্ন মানুষ ওই পাবলিক মানে সব স্টুডেন্টরা হচ্ছে জয়েন করা শুরু করেছে, তাদের নিজস্ব একটা কমন ইন্টারেস্ট, যে হচ্ছে হ্যাঁ আমরা সবাই তো হচ্ছে সরকারি পরীক্ষা দিব, বা এই যে আমাদেরকে যে রাজাকার বললো ইটস নট রাইট। হ্যাঁ, এইসব মিলিয়ে যে তাহলে হচ্ছে আমাদের মানে ইসের কি হবে, কি বলে, এক্সামের কি হবে, বা আমাদের চাকরির কি হবে। তো এই আনএমপ্লয়মেন্টটা আমাদের এখানে কমন ইন্টারেস্ট ছিল। ওকে, এটাতে করে হচ্ছে ক্রাউড বড় হচ্ছে, ঠিক জি আছে, ম্যাম। অ্যান্ড সে বলেছে একদম একটা অনেক মানে ম্যাক্সিমাম লেভেলের বড় তখনই হবে যখন হচ্ছে এমন কোনো ঘটনা, ওই একই জিনিস, যে এমন কোনো ঘটনা ট্রিগার করবে যে তখন হচ্ছে কমন ইন্টারেস্টের বাইরেও কিছু মানুষ, অনেক মানুষ হচ্ছে শুরু করবে, মানে পার্টিসিপেট করা শুরু করবে, কেননা হচ্ছে যে ওই ইভেন্টটা তাদের সেন্টিমেন্টকে আঘাত করবে সামহাউ। হ্যাঁ, তখন হচ্ছে কালেকটিভলি সবাই জয়েন করবে। কিন্তু এখানে বসে বলেই কিন্তু টিল্লি থেমে গিয়েছে, এরপরে কিন্তু আর কিছু বলেনি। হ্যাঁ, মানে সে শুধু বলেছে যে কিভাবে করে একটা গ্রুপ বড় হয়, কিন্তু সফলতার জি কথা ম্যাম। কিন্তু সে বলেনি। ঠিক বুঝতে আছে, পারছি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর এখানে আর কোনো কিছু কনফিউশন আছে? আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি মানে বলে দিচ্ছি।
ওকে, আর কোন কোন টপিক আপনারা যারা আছেন আর কোন কোন টপিকে আপনাদের অসুবিধা আছে এটা আমাকে বলেন, না বললে আমি কিভাবে করে বুঝবো ভিজিটর্স আর ইন দ্য মিটিং। আচ্ছা, ও আচ্ছা, তাহলে কারোরই কোনো সমস্যা নাই আর। হ্যাঁ, বেহেস্তি বলেন। ম্যাম আমাদের 5 মার্কসের যে কোয়েশ্চেন আসবে 2টা থেকে বলেছিলেন, তো জি। ওইটা কি এনভায়রনমেন্ট আর হচ্ছে ফেমিনিজম থেকে আসার পসিবিলিটিস বেশি এরকম কিছু? না, আপনাদের এবার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আম, মানে আপনাদের যে কি বললাম স্ট্র্যাটিফিকেশন থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এবার ব্রড কোশ্চেনটা স্ট্র্যাটিফিকেশন থেকে আসার পসিবিলিটি অনেক কম। কেন হচ্ছে যে আপনাদের ওই যে ব্রড কোশ্চেন এর আগেও হচ্ছে দিত, আমি যেটা আপনাদের ক্লাসে বলেছিলাম যে, কিন্তু হচ্ছে অনেকেই জিরো টিরো খেয়ে একদম বিতিকিচ্ছিরি অবস্থা হয়ে যেত। তো এবার হচ্ছে যেহেতু কম সময়, এ কারণে হচ্ছে এই ঝামেলাটা থেকে মানে আমাদের যে মডারেশন কমিটি সেটা তারা নিতে চাইছে না, হ্যাঁ, বা এরকম কঠিন কোশ্চেন দিতে চাইছে না। তো এই কারণে হয়তোবা আপনাদেরকে শর্ট কোশ্চেনটা দিয়ে দিবে হচ্ছে আপনার ইসে কি বলে শর্ট কোশ্চেনের মধ্যে আপনার স্ট্র্যাটিফিকেশন থাকবে, আর বাকিগুলো সব ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে ম্যাম। আর এই তো, আর আর এনিথিং এলস, আর কিছু কোশ্চেন থাকলে করেন। ও, কারো কোনো কোশ্চেন নাই? তো এটাই তো আসলে কি হয়েছে, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ইম্পর্টেন্ট কিছু। দেখেন, আপনাদের কোশ্চেন আসবে 5টা, টপিক হচ্ছে 5টা, তো 5টা থেকে 5টা কোশ্চেন আসবে। এখন আর কিভাবে শর্ট করব? যা যা বলেছি জাস্ট ওইটুকু জিনিসপত্র পড়েন। আপনাদের হচ্ছে যে কোশ্চেন সহজে আসবে, কঠিন আসবে না। হয়তো বা এরকম দিবে যে একটা কোশ্চেন অনেক কঠিন দিবে, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে 3টা কোশ্চেন নর্মালি হচ্ছে ব্রড কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন কঠিন দিবে, আর একটা একটু মিডিয়াম রেঞ্জের দিবে, আর একটা একদম সহজ দিবে। সো এরকম করেই হচ্ছে কোশ্চেন গুলোকে তৈরি করা হবে। হ্যাঁ, তো ভয়ের কিছু নাই, জাস্ট যা পড়েছেন। আর একটা কথা মনে রেখেন, আমাদের কিন্তু 40% যাই হচ্ছে আপনার রিডিং ম্যাটেরিয়াল যা দেয়া হবে বা পড়ানো হবে সেখানটার সাথে রিলেভেন্স থাকাটা উপর ভিত্তি করে 40% আপনার রুবিক্স এর মধ্যে 40% থাকে যে এটার উপর ভিত্তি করে নাম্বারিংটা হবে। সো মানে বুক রিলেভেন্স যত বেশি হবে তত কিন্তু হচ্ছে নাম্বার দেওয়ার মানে নাম্বারটা একটু বেটার আসে। সো আপনারা হচ্ছে যে মানে ওই গুগল করে করে হচ্ছে খুব জেনারেলাইজ জিনিসপত্র যদি বের করেন তাহলে একটু কম নাম্বার কিন্তু আপনারা পেতে পারেন, যেটা আপনারা করেন অ্যাকচুয়ালি। তো ওইটা দেখে বুঝে আপনারা লিখেন। আর হচ্ছে যে আমি আমি আসলে বাসায় এসেছি, বেশিক্ষণ হয়নি। তো এই কারণে হচ্ছে আমি নাম্বারও তুলতে পারিনি আসলে আপনাদেরটা। আমি হোপফুলি হচ্ছে তুলে ফেলবো। আমি আসলে টাইম পাচ্ছি না সবকিছু নাম্বারগুলো দিয়ে দেওয়ার। বাট আমি দিয়ে দিব as early as possible। দেখি আজকে রাতের মধ্যে অথবা ইনশাআল্লাহ কালকে সকালের মধ্যে আমি দিয়ে দিব। আর এই তো, আর কারো কোশ্চেন থাকলে করেন, না হয় থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নাই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর কোনো সমস্যা হলে অর এনিথিং, আর যদি হচ্ছে আপনার জাস্ট ইন কেস আল্লাহ না করুক আপনারা যদি না হয়, আপনারা যদি কোনো কারণে এক্সাম দিতে না পারেন অর এনিথিং, হ্যাঁ, আমাকে আগেই মানে কিছু হয়ে যেতে পারে, অসুস্থ থাকতে পারেন অর মানে কোনো সমস্যা থাকলে আমাকে একটু কষ্ট করে যখনই মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিয়ে দিবেন। তাহলে হচ্ছে আমি প্রসেসটা আমি আগে থেকে সবাই আমি কিন্তু ডিপার্টমেন্টে বলে দেই যে অমুক স্টুডেন্ট হচ্ছে এক্সাম দিতে পারবে না, তখন আপনাদেরকে তাড়াতাড়ি করে আপনাদের জন্য একটা টাইম বের করে দেওয়া যায়, বা মানে প্রসেসটা তাড়াতাড়ি করে ফেলা যায়। অফিসের সাথে কথাবার্তা বলে আমি আপনাদের কাজটা একটু সহজ করে ফেলার ট্রাই করি। সো বলে দিবেন আগে আগে, মানে জাস্ট হাওয়া হয়ে যেন না, ঠিক আছে? মানে কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে জানিয়ে দিবেন যে ম্যাম এরকম ঘটনা ঘটেছে, আমি দিতে পারবো না, এক্সাম দিতে পারবো না। পরে আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে সাবমিট করেন, কিন্তু আগে আমাকে জানিয়ে দিবেন যত মানে আর্লিয়েস্ট কনভেনশনে, হ্যাঁ, যত যত তাড়াতাড়ি পারবেন। ওকে, যাই হোক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। স্টিল আপনাদের টাইম আছে, কিন্তু আপনারা যদি আমি
13 তারিখ থাকবো, 12 তারিখ থাকবো, সো 11 তারিখ থাকবো না, কালকেও থাকবো। যদি এনিথিং কামস আপ, জাস্ট লেট মি নো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।